একবার ভাবুন তো, মরুভূমির গনগনে দুপুর, বাতাস যেন আগুনের হোলকা, চারদিকে শুধু বালি আর বালি। এমন একটা জায়গায় জীবন টিকে থাকাই তো প্রায় অসম্ভব, তাই না? কিন্তু ওই যে দেখুন, ওই উত্তপ্ত বালির উপর কি শান্ত, কি অবিচলভাবে দাঁড়িয়ে আছে একটা ওরেক্স, যেন প্রকৃতির এই চরম পরীক্ষাকে সে একরকম চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে? হ্যাঁ, আসল প্রশ্নটা তো এটাই যে ভয়ঙ্কর গরমে অন্য যে কোনো বড় প্রাণী হয়তো লুটিয়ে পড়ত, সেখানে এই অরিক্সটা শুধু বেঁচেই নেই, রীতিমতো দাপুটের সাথে দাঁড়িয়ে আছে। এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এমন এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের গল্প। চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। এর টিকে থাকার প্রথম কৌশলটা শুনলে সত্যি অবাক হতে হয়, কারণ এটা আমাদের সাধারণ ধারণাকে একেবারে ওলটপালট করে দেয়। তাপের সাথে লড়াই করার বদলে এই প্রাণীটি তাপকে একরকম আলিঙ্গন করে নেয়, মানে তাপকে সে নিজের অংশ বানিয়ে ফেলে। কিন্তু কিভাবে? চলুন একটু তলিয়ে দেখা যাক। ব্যাপারটা অনেকটা এরকম, শরীরটাকে একটা থার্মোস্ট্যাটের বদলে একটা ব্যাটারি হিসাবে ভাবুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই অদ্ভুত কিন্তু কার্যকর কৌশলের একটা গালভরা নাম আছে, অ্যাডাপটিভ হেটেরোথার্মি। সহজ কথায়, শরীরের তাপমাত্রা সারাক্ষণ একরকম রাখার চেষ্টা না করে প্রাণীটা দিনের বেলায় ইচ্ছে করেই তার শরীরের তাপমাত্রা বাড়তে দেয়। পরিবেশের সব তাপ যেন সে শুষে নিয়ে নিজের ভেতরে জমা করে রাখে। আর এই তাপমাত্রার ওঠানামাটা কিন্তু যে সে নয়, রীতিমতো নাটকীয়। ধরুন, সকালে যখন দিন শুরু হচ্ছে তখন শরীরের তাপমাত্রা স্বাভাবিক, প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দুপুর গড়াতেই সেটা বাড়তে বাড়তে ৪২ ডিগ্রির ওপরে চলে যায়। ভাবা যায়, মানুষের শরীরে এমনটা হলে আমরা বলতাম ভয়ঙ্কর জ্বর, মৃত্যু পর্যন্ত হতে পারত। অথচ এরপর রাতের ঠান্ডা নামতেই তাপমাত্রা আবার নিজে থেকেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? প্রাণীটা তাপের বিরুদ্ধে লড়াই করে অহেতুক শক্তি নষ্ট করছে না, বরং শরীরটাকেই একটা থার্মাল ব্যাটারি বানিয়ে ফেলেছে। দিনের বেলায় সূর্যের গরমে শরীরটা চার্জ হচ্ছে, আর রাতের ঠান্ডা বাতাসে সেই জমানো তাপ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, ডিসচার্জ হচ্ছে। কিন্তু এর আসল ম্যাজিকটা কোথায় জানেন? এর সবচেয়ে বড় সুবিধা হলো, এক ফোঁটাও মূল্যবান পানি ঘাম ঝরিয়ে বা হাঁপিয়ে নষ্ট করতে হয় না। কিন্তু একটা সমস্যা আছে। শরীরকে এভাবে একটা চুল্লির মতো গরম হতে দেওয়ার একটা মারাত্মক ঝুঁকিও তো থাকার কথা, তাই না? আর ঠিক এখানেই গল্পের মোড় ঘুরে যায়। আমাদের সামনে আসে নতুন এক রহস্য। ভাবুন তো, যদি পুরো শরীরটাই একটা আগুনের চুল্লির মতো গরম হয়ে যায়, তাহলে সবচেয়ে সংবেদনশীল অঙ্গ মানে মস্তিষ্ক, সেটা কিভাবে আক্ষরিক অর্থেই সেদ্ধ হয়ে যাওয়া থেকে নিজেকে বাঁচায়? শরীরের এই কন্ট্রোল সেন্টারকে এমন ভয়াবহ তাপ থেকে রক্ষা করার উপায়টা কি? আর এর উত্তরটাই হলো প্রকৃতির সবচেয়ে নিখুঁত এবং বিস্ময়কর এক ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ। বলা যেতে পারে মস্তিষ্কের নিজস্ব একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম। এই অবিশ্বাস্য কৌশলটার নাম হল সিলেক্টিভ ব্রেইন কুলিং বা নির্বাচনী মস্তিষ্ক শীতলকরণ। এটা এমন এক অসাধারণ শারীরিক প্রক্রিয়া যা মস্তিষ্ককে শরীরের বাকি অংশের চেয়ে অনেকটাই বেশি ঠান্ডা রাখতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম যেন পুরো শরীরের জন্য একটা থার্মোস্ট্যাট আর মস্তিষ্কের জন্য আলাদা স্পেশাল একটা থার্মোস্ট্যাট। পুরো সিস্টেমটাকে একটা জীবন্ত গাড়ির রেডিয়েটরের সাথে তুলনা করা যেতে পারে। দেখুন কিভাবে কাজ করে। শরীরের গরম রক্ত ধমনী বেয়ে মস্তিষ্কের দিকে ছুটে যায়। ঠিক একই সময়ে নাক দিয়ে শ্বাস নেওয়ার কারণে যে ঠান্ডা বাতাস ভেতরে ঢোকে তা শিরার রক্তকে ঠান্ডা করে দেয়। এবার আসল ঘটনাটা ঘটে মস্তিষ্কের ঠিক নিচে। সেখানে একটা জালের মতো সূক্ষ্ম রক্তনালীর গুচ্ছ আছে। এই জালে গরম আর ঠান্ডা রক্ত খুব কাছাকাছি চলে আসে, কিন্তু মেশে না, আর এখানেই তাপের বিনিময় হয়। গরম রক্ত তার তাপ ঠান্ডা রক্তকে দিয়ে দেয়। ফলাফল, একদম ঠান্ডা ফ্রেশ রক্ত নিরাপদে মস্তিষ্কে পৌঁছে যায়, আর মস্তিষ্ক থাকে পুরোপুরি সুরক্ষিত। প্রথমে বিজ্ঞানীরাও ভেবেছিলেন এই জটিল সিস্টেমটার একমাত্র কাজ হলো মস্তিষ্ককে গরমে নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচানো। কিন্তু পরে জানা গেল আসল কারণটা আরও অনেক বেশি চতুর, আরও গভীর। এটা শুধু সুরক্ষার ব্যাপার নয়, এর আসল উদ্দেশ্য হলো চরম দক্ষতা, বিশেষ করে পানি বাঁচানোর এক অবিশ্বাস্য কৌশল। আর কৌশলটা এক কথায় অসাধারণ।
এই যে ঠান্ডা রক্ত, এটা মস্তিষ্কের একটা বিশেষ অংশ হাইপোথ্যালামাসকে ঠান্ডা রাখে। এই হাইপোথ্যালামাসই হলো আমাদের শরীরে সেন্ট্রাল থার্মোস্ট্যাট। তো যখন এই কন্ট্রোল সেন্টারটাই ঠান্ডা থাকছে, তখন সে পুরো শরীরকে সিগন্যাল পাঠায় যে সব ঠিক আছে, কোনো গরম লাগেনি। আর তার ফল কি হয়? শরীর আর ঘাম ঝরানো বা হাঁপানোর কোনো তাগিদই অনুভব করে না। মানে আক্ষরিক অর্থেই নিজের শরীরকে ধোঁকা দিয়ে মহামূল্যবান পানি বাঁচিয়ে রাখার এক মাস্টার প্ল্যান। কিন্তু এই কৌশলটা ঠিক কতটা কাজের? শুনলে অবাক হবেন, অবিশ্বাস্য রকম কাজের। এই একটা সিস্টেমের মাধ্যমে একটা প্রাণী তার সারা দিনের পানির চাহিদার 50%-এরও বেশি সাশ্রয় করে ফেলে। একবার ভাবুন, মরুভূমির মতো জায়গায় যেখানে এক ফোঁটা পানির দাম জীবনের সমান, সেখানে এর চেয়ে বড় সুপার পাওয়ার আর কি হতে পারে? তাহলে দেখা যাচ্ছে মরুভূমিতে টিকে থাকার জন্য বিবর্তন যেন দুটো আলাদা পথ বেছে নিয়েছে। ছোট ছোট প্রাণীরা তারা দিনের বেলা গর্তে বা পাথরের আড়ালে লুকিয়ে থেকে গরমটা এড়িয়ে যায়, কিন্তু অরিক্সের মতো বড় প্রাণীদের জন্য তো পালানোর কোনো উপায় নেই। তাই তাদের পথটা হলো সহনশীলতার, তাপকে সরাসরি মোকাবেলা করা, তাকে শরীরেই ধারণ করা, আর তারপর এই সিলেক্টিভ ব্রেইন কুলিংয়ের মতো অবিশ্বাস্য সব কৌশল দিয়ে নিজেদের বাঁচিয়ে রাখা। কিন্তু প্রকৃতির এই যে নিখুঁত নকশা, যা লক্ষ লক্ষ বছরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তৈরি হয়েছে, আজ তা এমন এক আধুনিক হুমকির মুখে পড়েছে যা বিবর্তন হয়তো কোনো দিন কল্পনাও করতে পারেনি। ভাবুন, লক্ষ লক্ষ বছরের বিবর্তন দিয়ে গড়া টিকে থাকার এক জীবন্ত কাব্য। এমন এক পৃথিবীর জন্য তৈরি যেখানে কোনো সীমানা ছিল না, ছিল অবাধ বিচরণের স্বাধীনতা। আর সেই পুরো প্রাচীন ব্যবস্থাটাই আজ ভেঙে পড়ছে সামান্য একটা জিনিসের কাছে, মানুষের তৈরি একটা সাধারণ কাঁটাতারের বেড়ার কাছে। কারণ এই সব অসাধারণ অভিযোজনগুলো তখনই কাজে লাগে যখন প্রাণীটা নিজের ইচ্ছা মতো একটু ছায়া বা খাবারের খোঁজে বা পানির উৎসের দিকে হেঁটে যেতে পারে। কিন্তু একটা বেড়া যখন সেই পথটাই আটকে দেয়, তখন কি হয়? তখন তার শরীরের ওইসব অবিশ্বাস্য ক্ষমতা, ওইসব সুপার পাওয়ার সব অকেজো হয়ে পড়ে। কারণ গতিশীলতা ছাড়া এই নিখুঁত শারীরবৃত্তীয় কৌশলগুলো যে একেবারেই অর্থহীন। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন প্রকৃতির এক অদম্য যোদ্ধা মানুষের তৈরি এক সামান্য অচল বাধার মুখোমুখি হয়, তখন আসলে কোনটা ভেঙে পড়ে? শুধু প্রাণীটা, নাকি তার সাথে সাথে ভেঙে পড়ে টিকে থাকার জন্য বিবর্তনের লক্ষ লক্ষ বছরের সেই নিখুঁত আর বিস্ময়কর কৌশলটাও?